আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। পর্ব ৭। মায়েরা কেঁপে ওঠে ইরফানের ভয়েস টোনে। কি করেছে সে? রেগে দুহাতে ইরফানকে ধাক্কা দিলে ইরফান মায়রার দুহাত তার এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। মায়েরা ফুঁপিয়ে ওঠে, বিড়বিড় করে, এই পাষাণ লোক আমায় মারতে মারতে মেরেই ফেলবে। বাবা মা, মিস ইউ। কাঁদতে কাঁদতেই ইরফানের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, অসভ্য লোক, পাষাণ লোক, ছাড়ুন আমায়। ইরফান শক্ত চোখে মায়রার দিকে তাকায়। হঠাৎই মায়রার গলা থেকে ওড়না টান মেরে নিয়ে নেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান হেলে গিয়ে মায়রার দুহাত পিছনে নিয়ে ওড়না দিয়ে বাঁধতে থাকে। মায়রার মুখ গিয়ে ঠেকে ইরফানের বুকে। মায়রা কেঁদে কেটে অস্থির। মেয়েটা এমনিতে কাঁদে না, কিন্তু এই পাষাণ লোক তার সাথে এমন করছে কেন? ইরফান মায়রার হাত বেঁধে সরে গেলে মায়রা কান্না মাখা চোখে ইরফানের দিকে তাকায়। লজ্জার সংকোচে নুইয়ে আছে মেয়েটা। কাঁদতে কাঁদতে দৃষ্টি নত করে বলে, আপনি আসলেই একটা অসভ্য। আমার পা ভেঙে গিয়েছে, এখন আপনি আমার কোমর ভেঙেছেন, আমার থেকে কাপড় খুলে নিয়েছেন, আমার হাত বেঁধে দিয়েছেন। উফ, ছেড়ে দিন আমায়। ইরফান মায়রার এত বকবক নিতে পারল না। ডান হাতে মায়রার মুখ চেপে বলে, স্টপ, জাস্ট স্টপ। মায়রা ভেজা চোখে পিটপিট করে তাকায় ইরফানের পানে। ইরফান মায়রার মুখ থেকে হাত সরিয়ে মায়রার ডান পায়ে হাত দিলে মায়রা চেঁচিয়ে ওঠে, কেঁদে কেঁদে বলে, আমার পা ভেঙে গিয়েছে, ছেড়ে দিন, ধরবেন না প্লিজ। ইরফান বিরক্তিতে কপাল কুঁচকে একবার মায়রার মুখের দিকে তাকালো। চোখ সরিয়ে নিয়ে মায়রার পা ধরে একপাশে জোরে টান দেয়। মায়রা জোরে কেঁদে দেয়। ইরফান মায়রার পা এদিক ওদিক নাড়িয়ে দেখে। এর মাঝে মেঝে থেকে উঠে দাঁড়ায়। মায়রাকে এখনো কাঁদতে দেখে বিড়বিড় করে, স্টুপিড গার্ল। মায়রা মাথা তুলে বলে, আমার হাত খুলে দিন, খারাপ লোক। একা একটা মেয়েকে পেয়ে সুযোগ নিতে লজ্জা করে না? অসভ্য, ইতর, বেয়াদব, আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো। ভদ্রবাবার অসভ্য পোলা একটা। ইরফান রেগে এক টান দিয়ে মায়রাকে দাঁড় করায়। দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, স্টপ, নয়তো দুই গাল আস্ত থাকবে না। মায়রা রেগে আরো জোরে চেঁচিয়ে বলে, করব না, আমার মুখ আমি বলবো। অসভ্য ছেলে, অসভ্য লোক, শুধু মেয়েদের ছোঁয়ার বাহানা খোঁজে। আমার ইজ্জতের ফালুদা করে দিল। অসৎ। আর বলতে পারে না। বাম গালে একটা শক্তপোক্ত থাপ্পড় পড়ে। মায়রা ডান দিকে হেলে যায়, কাঁদতে কাঁদতে বলে, ও আল্লাহ, আমার জীবনটা দুদিনে থাপ্পড়ময় হয়ে গেল এই পাষাণ লোকের জন্য। মেয়েটার মুখ বন্ধ হয় না, কাঁদে তবুও কথা বলতেই থাকে। ইরফান তীব্র বিরক্তিতে টেবিলের ড্রয়ার থেকে কস্টেপ এনে মায়রাকে টেনে মায়রার মুখে লাগিয়ে দেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার কাজ শেষ করে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গিয়ে দরজা লক করে দেয়। এরপর গায়ের টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে যায়। মায়রা ইরফানের যাওয়ার দিকে তাকিয়ে করে। অসহায় চোখে একবার নিজের দিকে তাকায়, আরেকবার বন্ধ দরজার দিকে। এগিয়ে এসে বিছানার উপর বসলে কেমন দেবে যায়। মায়রা ভয় পেয়ে দ্রুত দাঁড়িয়ে যায়, ভুরু কুঁচকে তাকায়। এই বিছানা এমন নরম কেন? অদ্ভুত। হঠাৎই ডান পা তুলে এদিক ওদিক নাড়ায়। এই পায়ে তো ব্যথা পেয়েছিল, এখন ব্যথা লাগছে না কেন? ইরফান পা জোরে টান দিল। এরপরই তো দাঁড়িয়েছে, আর কোনো প্রবলেম হলো না। মায়রার মনে পড়ে, কাঁটা দিয়েই তো কাঁটা তুলতে হয়। মায়রা বাঁধা মুখে মনে মনে বিড়বিড় করে, ব্যথা দিয়েই ব্যথা সারিয়েছে এই অসভ্য লোকটা। ঘরের চারপাশে তাকায়। ঘরের সবগুলো পর্দা টানা। হালকা দিনের আলো ঘরে এসেছে। মায়রার কেমন দমবন্ধ লাগলো। এমনিতেই মেয়েটা গ্রামে বড় হয়েছে, এখানে এসে সবগুলো জানালা খুলে দিয়ে রাখে, তবুও বন্ধ লাগে। আর এই ঘরের সব জানালা দরজা লাগানো। মায়রা বাঁধা মুখেই বিড়বিড় করে, এই প্রতিবন্ধী পরিবেশে থেকে থেকেই ওই লোক অটিস্টিক হয়ে গিয়েছে, মাথায় গন্ডগোল হয়েছে। পিছনে তার ওড়না দিয়ে হাত বাঁধা। বেশ অনেক সময় নিয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করলো, হাঁপিয়ে গিয়েছে। ধীরে ধীরে ওড়না ঢিল হয়ে আসে। মায়েরা বুঝতে পারে ওড়নার গেট খুলতে পারবে। মনে মনে খুশি হয়। দুহাত মুচড়ামুচড়ি করতে করতে কিছুক্ষণের মাঝেই ওড়না খুলে মেঝেতে পড়ে যায়। মায়েরা খুশিতে ছোট্টখাটো একটা লাফ দেয়, দ্রুত মুখ থেকে কস্টেপ খুলে ছুঁড়ে ফেলে। এর মাঝেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে দৌড় লাগায় দরজার দিকে। এই রুম থেকে বের হতে পারলেই বাঁচে যান, কিন্তু দুঃখের বিষয় দরজা তো খুলতে পারছে না। ওয়াশরুম থেকে ইরফান বেরিয়ে আসে। শাওয়ার নিয়ে বেরিয়েছে ইরফান, পরনে টাওয়াল জড়ানো, উদাম শরীর। মায়রাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কোঁচকালো।
মায়েরা দরজা খোলায় ব্যর্থ হয়ে পিছনে ফিরে তাকালে চোখ বড় বড় হয়ে যায়, চিল্লিয়ে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ, আপনার মতো অসভ্য মানুষ আমি দুটো দেখিনি। আমার ইজ্জত শেষ করে এখন নিজের ইজ্জত লুটাচ্ছেন, ছি ছি ছি। চোখ মুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে চোখ বুজে বলে, যান যান, জামা কাপড় পরে আসুন। ইরফান মাইরার অযৌক্তিক কথায় বিরক্ত হয়, কিছুটা এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, ইজ্জত শেষ করেছি বলে নিজের মানচিত্র নিজেই মেলে দাঁড়িয়ে আছো, ইডিয়েট। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। মেঝেতে তার ওড়না পড়ে আছে, ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে দৌড় দিয়েছিল, একদম খেয়াল নেই। দ্রুত তার খোলা চুলগুলো দুভাগ করে দুপাশে আনল। ইরফান মায়রার দিকে চেয়ে আছে, মায়রা এদিক ওদিক তাকায়, মেয়েটার জীবনে এমন পরিস্থিতিতে এর আগে পড়েনি। এভাবে তো বাইরে যাওয়া যাবে না। মাথা তুলে একবার ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে, চোখ নামিয়ে তার ওড়নার দিকে তাকায়। মায়েরার এবার লজ্জায় কান্না পাচ্ছে, তার সব শেষ করে দিল এই বেয়াদব লোকটা। এলোমেলো দৃষ্টিতে এগিয়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা ওড়না কুড়িয়ে নিজেকে ঢেকে নেয়। এরপর দ্রুত দরজার কাছে এগিয়ে গিয়ে আবারও খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। পিছন ফিরে কিছু বলতে নিলে একদম তার সামনে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে ঢোক গিলে নেয়। এই লোকের পুরো শরীরে এত লোম কেন? কথাটা মনে মনে বিড়বিড় করে। মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে আছে। এই লোকের সব দৃষ্টি ভয়ঙ্কর, একদম খেয়ে ফেলার মতো লাগে। মায়রা দুহাতে দুগাল চেপে ধরে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর একবার মারলে আমাকে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম। দেখুন, আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি, আপনি দুইবার ফেলেছেন আমাকে। পা ঠিক করে দিয়েছেন, কিন্তু সেই উপকার খুবই সামান্য। থাপ্পড়ও মেরেছেন, আমার অর্ধেক ইজ্জত শেষ করে দিয়েছেন। আর একবার মারলে আপনাকে। মায়রার বাক্য শেষ করার আগেই ইরফান দরজা খুলে মায়রার হাত ধরে তাকে মৃদু ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয়। এরপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়রা হা করে বন্ধ দরজার দিকে তাকায়, চিল্লিয়ে বলে, জঘন্য, অসহ্য, অসভ্য লোক একটা। মায়রা দৌড় লাগায় তার ঘরের দিকে। সিঁড়ি বেয়ে নেমে দৌড়ে তার ঘরের দিকে যেতে নিলে জাহিদ ডেকে বলে, মায়রা, তুমি কোথায় ছিলে? জাহিদের কথায় মায়রা দাঁড়িয়ে যায়, হেসে চোখ বড় বড় করে বলে, জমের মুখ থেকে বেঁচে ফিরেছি। ইরফান পরনে প্যান্ট পরে কি মনে করে ঘর থেকে বেরিয়ে আসে। নিচে তাকিয়ে জাহিদকে দেখে, পাশে মায়রা। শক্ত কণ্ঠে ডাকে, জাহিদ। ইরফানের ডাকে জাহিদ মাথা তুলে উপরে তাকিয়ে বলে, জি ইরফান ভাই। উপরে এসো। ইরফান ভাই, 2 মিনিট দাঁড়াও, আসছি। এরপর মায়রার দিকে তাকিয়ে কিছু বলার আগেই আবারও ইরফান অগ্নিঝরা কণ্ঠে বলে, এক্ষুনি আসতে বলেছি। হ্যাঁ হ্যাঁ, আসছি ইরফান ভাই, 1 মিনিট ওয়েট। কথাটা বলে মায়রার দিকে তাকিয়ে বলে, মায়রা, তোমার তো পা ভেঙে গিয়েছে, দাঁড়িয়ে আছো কিভাবে? ইরফান রাগে বাঘের ন্যায় গর্জিত কণ্ঠে চিৎকার করে উচ্চারণ করে, জাহিদ। মায়রা ভয়ে লাফিয়ে ওঠে। জাহিদ নিজেও থুতুমতো খেয়ে ইরফানের দিকে তাকায়। মায়রা বুকে থুতু নিয়ে বিরক্ত হয়ে পিছন ফিরে মাথা উঁচু করে তাকায়। ইরফানকে মুখ ভেঙচি দিয়ে তার ঘরের দিকে দৌড় দেয়। ইরফান দাঁতে দাঁত চেপে মায়রার দিকে চেয়ে রইল, এরপর হনহন করে তার ঘরে যায়। জাহিদ হতাশার নিঃশ্বাস ফেলে উপরে উঠে আসে, ইরফান ভাই, কিছু বলবে? ইরফান বেলকনির দরজার সামনে উল্টো ফিরে দাঁড়িয়েছিল। জাহিদের কথায় পিছন ফিরে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ভাবল, সে কি কিছু করেছে? আবার ভাবল, না, তাদের এই ভাই তো এমনই, নতুন করে আর কি হবে। ইরফান এগিয়ে গিয়ে কভার থেকে তার সবগুলো শার্ট প্যান্ট বের করে বিছানার উপর ছুঁড়ে ফেলে। জাহিদ ভুরু কুঁচকে চেয়ে আছে। ইরফানের সব কাপড় ছুঁড়ে ফেলা হলে জাহিদের দিকে এগিয়ে এসে শক্ত কণ্ঠে বলে, এগুলো নিয়ে যাও। জাহিদ অবাক হয়ে বলে, কোথায়? আয়রন করাতে। জাহিদ বিছানায় পড়ে থাকা শার্ট প্যান্টের দিকে তাকালো। সব নতুন লাগছে, একদম সুন্দরভাবে আয়রন করে রাখা। ইরফানের দিকে তাকিয়ে বলল, কিন্তু এগুলো তো সব আয়রন করে ইরফান ভাই। ইরফান গম্ভীর গলায় বলে, সেকেন্ড টাইম আয়রন করাবো, নিয়ে যাও। জাহিদ মাথা চুলকালো। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, রহমত কাকা বা রিতাকে নিবে না, তুমি করিয়ে আনবে। সব শার্ট প্যান্ট আয়রন করানো শেষ হলে তবেই বাড়ি ফিরবে। জাহিদ অসহায় চোখে বিছানায় পড়ে থাকা কাপড়গুলোর দিকে তাকালো, আবার ইরফানের দিকে চেয়ে বলল, এতগুলো কাপড় আয়রন করাতে তো অনেক টাইম লাগবে, সারাদিনেও শেষ হবে না ইরফান ভাই। ইরফান নিজের গায়ে একটা ব্ল্যাক শার্ট জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে গম্ভীর গলায় বলে, নিয়ে যাও। জাহিদ অসহায় কণ্ঠে বলল, মায়রাকে নিয়ে ঘুরতে যেতাম, ও খুব মিশুক আর ভীষণ ভালো, ঘুরতে নিয়ে গেলে খুব খুশি হবে। তুমি রহমত চাচাকে দিয়ে করিয়ে নাও না ইরফান ভাই।
ইরফান দ্বিতীয় বোতামটা লাগিয়ে জাহিদের দিকে শক্ত চোখে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে। মায়রাকে তো দেখতেই পারে না ইরফান ভাই। সে তার সাথেই ঘুরতে যাওয়ার কথা ভুল করে বলে ফেলেছে। মিস্টেক, মিস্টেক। তখন মায়রার সাথে কথা বলছিল বলে হয়তো রেগে গিয়েছে। মেয়েটাও কত ভালো। ইরফান যে কেন দেখতে পারে না মেয়েটাকে বুঝে পায় না জাহিদ। অতঃপর মেখে এসে বলে, না না, আমিই আয়রন করাতে পারবো। যাচ্ছি যাচ্ছি, ঘুরতে যাব না, মজা করলাম আর কি। ইরফান দুহাতে শার্টের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে হাতঘড়ি পরতে পরতে ঘর থেকে বেরিয়ে গেল। জাহিদকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে পিছন ফিরেই বলল, কি হলো, এসো। জাহিদ এগিয়ে গিয়ে সব শার্ট প্যান্ট দুহাতের সাহায্য নিয়ে বাইরে বেরিয়ে এলো। খালার বাড়িতে বেড়াতে এসে খালাতো ভাইয়ের কাজ করতেই দিন চলে যাবে। আগে জানলে একটা ট্যুর দিত, এখানে না এসে। ভেবেছিল নতুন ভাবিকে দেখবে, কত মজা করবে। কিন্তু কিছুই তো হচ্ছে না, উল্টো তাকে কাজের মাসি হতে হচ্ছে। ইরফান গটগট করে এগিয়ে যায়। জাহারা আর তার মা ইরফানের একটা ঘর পরেই থাকছে। জাহারা ঘর থেকে বেরিয়ে তার ভাই জাহিদকে এতগুলো কাপড় নিয়ে যেতে দেখে এসে বলে, ভাইয়া কোথায় যাও? আর এসব কার শার্ট প্যান্ট? চুরি টুরি করলে নাকি? পিছন ফিরে জাহিদ কাপড়ের আড়ালে কটমট দৃষ্টিতে ছোট বোনের দিকে তাকায়। পিছনের দিকে তাকালে দেখে ইরফান অনেকটাই এগিয়ে গিয়েছে। জাহিদ দ্রুত হাতের সব কাপড় জাহারার গায়ের উপর দিয়ে বলে, তোকে দিয়ে দিলাম, তোর জামাইকে গিফট করে দিস। এই বলে দৌড়ে তার মায়ের ঘরে যায়। জাহারা তব্দা খেয়ে চেয়ে রইল। ভাবনার মাঝেই ইরফানের কণ্ঠ পায়, তুই এগুলো নিয়েছিস কেন? জাহিদ কোথায়? জাহারা ইরফানের গম্ভীর মুখের দিকে চেয়ে বলে, মনে হয় আম্মুর ঘরে গিয়েছে। ইরফান সামনে তাকালে দেখল জাহিদ তার খালামণির ঘরে ঢুকছে। ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়। জাহিদ দরজা থেকে ভিতরে দু পা এগিয়েছে। তখনই ইরফান পিছন থেকে জাহিদের শার্টের কলার টেনে বলে, এক কথা বারবার রিপিট করতে আমার ভালো লাগে না। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে পিছন ফিরে তাকালো, অতঃপর বলল, ইরফান ভাই আমার নাম্বার ওয়ান পেয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে জাহিদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, ফার্স্ট যাও, আমি ওয়েট করছি। জাহিদ ভুরু কুঁচকে বলল, তুমি যাবে? তাহলে আমাকে কেন নিচ্ছ? তুমিই যাও। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে জাহিদের কলার ধরে টেনে বাইরে আনে। পিছন থেকে ইরফানের খালা ডেকে বলে, কোথায় যাচ্ছ ইরফান বাবা? জাহিদ, কোথায় যাও? ইরফান যেতে যেতে উত্তর দেয়, ভার্সিটি যাচ্ছি খালামণি, জাহিদকে লাগবে আমার। ইরফান জাহিদের কলার ছেড়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, জাহিদ, জাহারার থেকে সবগুলো প্যান্ট শার্ট নিয়ে বাইরে এসো ফার্স্ট। জাহিদ বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না। ইরফান তার চেয়ে বড়, ছেলেটা হাসি খুশি হলে তাও কিছু বলা যেত। যা মুড এই ছেলে, থাক, সে না হয় একদিন বড় ভাইয়ের কাজ করে দিক। অতঃপর জাহারার থেকে কাপড়গুলো নিয়ে এগিয়ে যায়। ইরফান নিচে নেমে বাইরে যেতে নিলে তার মায়ের ডাকে থেমে যায়। ইরফান খেয়ে যাও। ইরফান গম্ভীর গলায় বলল, বাইরে খেয়ে নিব আম্মু। ইয়ানাকে কলেজে নামিয়ে দিয়ে যাও তাহলে। ইরফান একবার হাত ঘড়ি দেখলো, অতঃপর বলে, দ্রুত আসতে বলো, আমার লেট হয়েছে। এরপর বাইরে বেরিয়ে যায়। পিছন পিছন জাহিদও বেরিয়ে যায়। রোমানেও আজ দীর্ঘশ্বাস ফেলেন। জাহিদকে দিয়ে কাজ করাচ্ছে কেন বুঝল না, কিছু বললও না, বলে লাভ নেই জানে। তিনি ইনায়াকে দ্রুত রেডি হতে বললেন। মায়েরা তখন থেকে এসে ইনায়ের সাথে কথা বলছে। আপু, তোমার ভাইয়া আমাকে আবার মেরেছে। ইনায়া মন খারাপ করে বলল, আসলে ভাইয়া একটুতেই রেগে যায়, তুমি আর ভাইয়ার সামনে যেও না কেমন? মায়েরা মৃদু রেগে বলল, আরে আপু, আমি তোমার ভাইয়ার সামনে যাইনি। ওই লোকটাই আমাকে ফেলে দিয়েছে, আমার ইজ্জতের ফালুদা বানিয়েছে। তারপর আবার কোলে তুলে ছুঁড়ে ফেলেছে। কোমরে এখনো একটু একটু ব্যথা আছে, বুঝলে? ইনায়া অদ্ভুতভাবে মায়রার দিকে চেয়ে আছে। মায়রার সব কথা তার মাথার উপর দিয়ে গেল। সে তো ঘুমাচ্ছিল, এর মাঝে কি যে করেছে এই মেয়ে। মায়রা হেসে বলল, আচ্ছা এসব বাদ দাও, তোমার ভাই তো মানুষ নয়, এত ভাবার দরকার নেই তার কথা। আপু শোনো, আমাকে তোমার কলেজে নিয়ে যাবা? আমি ঘুরে ঘুরে দেখব। ইনায়া অবাক হয়ে বলল, আমি তো কলেজে গিয়ে ক্লাস করব, তুমি কি করবে? আমি খোলা জায়গায় ঘুরবো, তোমার ছুটি হলে আবার একসাথে আসবো। প্লিজ আপু, যাই তোমার সাথে। ইনায়া মায়রার দিকে তাকিয়ে হেসে বলল, ওকে। মায়রা খুশি হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো, কোমরে একবার হাত বুলালো। ইনায়া বলল, বেশি ব্যথা পেয়েছো? মায়রা হেসে বলল, না না আপু, ঠিক হয়ে যাবে। এটা বলে গায়ে বোরখা জড়ালো, একদম রেডি হয়ে এসে বলল, আপু, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমার মনে হয় তোমার ভাইয়ের মাথায় গন্ডগোল আছে। আসলে পাগলকে পাগল বললে তো তারা রেগে যায়, বুঝলে? তোমার আম্মু, মানে আমার শাশুড়ি মা, ও রেগে যায়।
তাই বলছি আমি আর তুমি দুজনে মিলে তোমার ভাইয়ের জন্য ভালো হওয়ার ওষুধ কিনে এনে পানির সাথে গুলিয়ে খাওয়াবো তোমার ভাইকে। এখন কেমন জঙ্গলিদের মতো বিহেভ করে, দেখতেও জঙ্গলিদের মতোই লাগে। চুলগুলো কেমন বড় বড়। ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, চুলগুলো কেটে নিলে একদম হিরোদের মতো লাগবে। এখন ভিলেনই নায়ক লাগে বুঝলে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে হেসে বলল, কেমন লাগলো আইডিয়াটা? ইনায়া চোখ বড় বড় করে তাকায় মায়রার দিকে। লাস্ট কথায় না চাইতেও হেসে ফেলে। পিছন থেকে ইরফানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, ইনায়া। মায়রা বিরক্ত হয়ে দরজার দিকে তাকায়, আবার ইনায়ের দিকে তাকিয়ে বলে, আপু তোমার ভাই নিজে তো পাগল, আমিও পাগল হয়ে যাচ্ছি মার খেয়ে খেয়ে, ছোঁয়াচে রোগের মতো। তোমার ভাই এখানে নেই, তবুও আমি দেখতে পাচ্ছি। এগুলো পাগল হওয়ার লক্ষণ। তার চেয়ে চলো দ্রুত তোমার ভাইকে সুস্থ করে দেওয়ার ওষুধ আনি, তাহলে আমিও আর পুরোপুরি পাগল হব না। ইনায়া ঢোক গিলে পিছন ফিরে তার ভাইয়ের দিকে তাকালো। ইরফান চোখ মুখ শক্ত করে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা আবারও কিছু বলতে নিলে ইনায়া মায়রার মুখ চেপে বলে, মায়রা এটা সত্যি সত্যি ভাইয়া, তুমি পাগল হওনি, প্লিজ চুপ করো। মায়রা চোখ বড় বড় করে দরজার দিকে তাকায়, চোখ জুড়ে ভীতি। মুখ থেকে ইনায়ের হাত সরিয়ে বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আজ সে শেষ। ইরফান রেগে ঘরের ভেতর প্রবেশ করে চিৎকার করে বলে ওঠে, হাউ ডিয়ার ইউ! মায়রা ভয়ে লাফিয়ে ওঠে। দ্রুত ইনায়ের পিছনে লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে চেঁচিয়ে বলে, আপু বাঁচাও, এই দজ্জালের হাত থেকে আমায় বাঁচাও। ইনায়ার নিজের গালেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। মায়রার মুখটাও সংযত হয় না, আর ভাইয়ের রাগটাও সংযত হয় না। এখন সে কি করবে? ইরফান চিৎকার করে বলে, বেরিয়ে এসো স্টুপিড। মায়রা ভয়ে কেঁদে দিবে প্রায়। এই লোককে দেখেই বোঝা যাচ্ছে তার বলা সব কথা শুনে নিয়েছে। এখন তাকে কে বাঁচায়? মাথাটা একটু বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, দেখুন আমি কিন্তু আপনাকে নায়ক বলেছি, এত রাগার কি আছে? হ্যাঁ, প্রশংসাই তো করেছি একটু, বাকিগুলো মিথ্যে মিথ্যে বলেছি, ওগুলো ভুলে যান। ইরফান জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ইরফান এগিয়ে এসে রাগে মায়রার সামনে থেকে ইনায়াকে টেনে সরিয়ে দেয়। ইনায়া ডান দিকে কয়েক পা পিছিয়ে যায়। মায়রা ইনায়ের পিঠের সাথে অনেকটা হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সামনে থেকে ইনায়া সরে যাওয়ায় মায়রা পড়ে যেতে নেয়। তবে ইনায়ার জায়গায় ইরফান দাঁড়ানোয় মায়রা হেলে গিয়ে পড়ে ইরফানের বুকে। মায়রার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটা ভয়েই জ্ঞান হারালো বলে ইরফানের বুকেই শরীরের পুরো ভার ছেড়ে দেয়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে লম্বা শ্বাস টানে।